ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার, সুনাম ও শেয়ার মূল্যায়ন। তো আজকে আমরা শিখব সুনামকে কিভাবে মূল্যায়ন করে। তো বুঝতে হবে সুনাম কি। সুনামটা হচ্ছে কোনো কারবারি প্রতিষ্ঠান সুখ্যাতির বিনিময়ে যে বাড়তি সুবিধা পায় তাই সুনাম। এই সুনামটা হচ্ছে প্রতিষ্ঠানের সম্পদ, অর্থাৎ অস্পর্শনীয় সম্পদ, বা অনেক সময় এটাকে কাল্পনিক সম্পদও বলা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম দুইভাবে সৃষ্টি হয়, একটা হচ্ছে বাই পারচেস মানে ক্রয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে বাই ভ্যালুয়েশন মূল্যায়নের মাধ্যমে। ক্রয়ের মাধ্যমে হচ্ছে কোনো কারবার প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে ওই সম্পত্তির মূল্য যদি এক্সাম্পল 10 লাখ টাকা হয়, তাকে অতিরিক্ত যে মূল্য দেওয়া হয়, অর্থাৎ ওই সম্পত্তি যদি সে বিক্রি করে বা ক্রয় করার সময় এই 10 লাখের জায়গায় যদি 12 লাখ টাকা দেওয়া হয়, এই অতিরিক্ত যে 2 লাখ এটা হচ্ছে ক্রয়ের মাধ্যমে। তো ভ্যালুয়েশন হচ্ছে মূল্যায়নের মাধ্যমে কোনো জিনিসের দাম মূল্যায়ন করে বা অতিরিক্ত ধৈর্য। যাই হোক, ওটা তোমরা থিওরিক্যাল দেখে বুঝবা। কোনো কারবার প্রতিষ্ঠানের সুনামকে 5 ভাবে মূল্যায়ন করা হয়, অর্থাৎ 5টা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডের গুডউইলটাকে কীভাবে মূল্যায়ন করা হয়? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার্স পারচেস। 2 নম্বর হচ্ছে ওয়েট অ্যাভারেজ প্রফিট মেথড। তো এইটার গুডউইলকে মূল্যায়ন করা হয় ওয়েট অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার পারচেস। 3 নম্বর হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডের সূত্র সুপার প্রফিট গুণ ইয়ার্স পারচেস, মানে ওই নাম্বার অফ ইয়ার্স পারচেস। এখানে সুপার প্রফিটটা আবার নির্ণয় করার সূত্র হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। 4 নম্বর হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডের সূত্র হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট মাইনাস নিট অ্যাসেট। তো ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিটকে আবার মূল্যায়ন করতে হয় অ্যাভারেজ প্রফিটকে নর্মাল রেট অফ রিটার্ন, যেটা আমার প্রশ্নে সাধারণত দেওয়া থাকে, এটাকে সংক্ষেপে NRR বলে, গুণ 100। এরপর গুডউইল মূল্যায়ন সুপার প্রফিট ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন গুণ 100। এটা 2টা সূত্র ক্যাপিটালাইজেশন মেথডের। একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন ভ্যালু অফ অ্যাভারেজ প্রফিট মাইনাস নিট অ্যাসেট, অথবা সুপার প্রফিটকে NRR দ্বারা বা নর্মাল রেট অফ রিটার্ন দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা গুণ করতে হয়। এনওআইটি মেথড। এনওআইটি মেথডটা সূত্র পিভি, আমরা টাইম ভ্যালু অফ মানি, এখানে পিভির সূত্রটা কিভাবে বের করে সেটা কিন্তু আমরা জানি। 1 মাইনাস 1 বাই 1 প্লাস এ পাওয়ার এন ডিভাইডেড বাই আর। এখানে আর দ্বারা বুঝাইছে রেট অফ রিটার্ন, আর এন দ্বারা বুঝাইছে নাম্বার অফ ইয়ার্স। তো এই যে আমরা 5টা পদ্ধতির কথা বললাম, এই 5টা পদ্ধতির প্রশ্নে আমার যে পদ্ধতিতে চাওয়া হোক, এই নিচে কয়েকটা ধাপ দেওয়া আছে, এই ধাপগুলো নির্ণয় করলে যে কোনো পদ্ধতিতে আমাদের গুডউইল মূল্যায়ন করা যাবে। 1 নম্বর হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটাল এমপ্লয়েড প্রথমে আমরা নির্ণয় করব অন দ্য বেসিস অফ অ্যাসেট। এটাকে 2 ভাবে নির্ণয় করা যায়, অন দ্য বেসিস অফ অ্যাসেট বা অন দ্য বেসিস অফ লাইবিলিটিস। প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, সমস্ত সম্পত্তির বর্তমান মূল্য, এটার থেকে আমরা লেস করব টোটাল কারেন্ট লাইবিলিটিস, বেরোবে ক্যাপিটাল এমপ্লয়েড। তো টোটাল যদি ব্যালেন্স শিটে এখানে যখন আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট নিতে যাব, তখন অনেক সময় ব্যালেন্স শিটে লেখা থাকে গুডউইল বা গুডউইল অ্যাট কস্ট। যখন গুডউইল অ্যাট কস্ট লেখা থাকে তখনই আমরা এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের সাথে যোগ করব, নতুবা এখানে শুধু গুডউইল লেখা থাকলে আসবে না। আর একটা হচ্ছে আইডিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিকটিসিয়াস অ্যাসেট, যা প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটের সাথে আসবে না। আইডিয়াল অ্যাসেট কখনোই আসে না প্রশ্নে, ট্রেডিং ইনভেস্টমেন্টটা আসে। 2 নম্বর হচ্ছে অন দ্য বেসিস অফ লাইবিলিটিস, মানে এই ক্যাপিটাল এমপ্লয়েড বের করেরই আমাদের আর একটাই হচ্ছে অন দ্য বেসিস অফ লাইবিলিটিস।
প্রথমে প্রশ্নে যে ক্যাপিটাল দেওয়া থাকে এই ক্যাপিটালের সাথে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যোগ করতে হয়, এনি আদার অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট যোগ করতে হয়, লেস করতে হয় ফিক্সেশন অ্যাসেটস, গুডউইল, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, ভ্যালু ডিক্রিজ অফ আদার অ্যাসেট, এইগুলা লেস করতে হয়। আরও আছে যেমন অ্যাড করতে হয় ভ্যালু ইনক্রিজ ইন আদার অ্যাসেট, যেমন আদার অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে লেস করে, ইনক্রিজ হইলে যোগ করে, লং টার্ম আউটসাইড লাইবিলিটিস যোগ করে, এরপরে বের হয় আমার ক্যাপিটাল এমপ্লয়েড। এটা গেল আমার 1 নাম্বার স্টেপে ক্যাপিটাল এমপ্লয়েড বের করার। স্টেপ 2-এ ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ এসিই সংক্ষেপে। ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা স্টেপ 1-এ পেয়েছি ওই ক্যাপিটাল এমপ্লয়েডের সাথে আমরা লেস করব হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট। হাফ অফ স্টেপ 1-এ নির্ণীত ক্যাপিটাল এমপ্লয়েড থেকে চলতি বছরের মুনাফার অর্ধেক বাদ যাবে, মানে যেটা চলতি বছরের মুনাফা হবে সেটার অর্ধেক বিয়োগ করে বেরোবে হাফ অফ মানে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে একটা নোট দিয়ে রাখছি, যদি আইডিয়াল ইনভেস্টমেন্ট থাকে তবে তার সুদ কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে এবং ঋণের সুদ থাকলে তাও যোগ হবে। 3 নম্বরে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। অ্যাভারেজ প্রফিট প্রশ্নে আমার লাস্ট কয়েক বছরের প্রফিট দেওয়া থাকে, যেমন 5 বছরের প্রফিট দেওয়া থাকলে যোগ করে 5 দ্বারা ভাগ করতে হয়, এটাকে বলা হয় অ্যাভারেজ প্রফিট। অ্যাট ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, সেই ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিটগুলো কী কী? ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন লোন, ব্যাড ডেটস, ডেপ্রিসিয়েশন, যা আমাদের সমন্বয় করা হয়নি ওইগুলো আসবে, কিন্তু যেগুলো সমন্বয় করা হয়েছে ওইগুলো আসবে না। এরপরে এগুলো যোগ করার পরে ট্যাক্স বাদ দিতে হবে, ট্যাক্স বাদ দেওয়ার পর আসবে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, সংক্ষেপে আমরা এএমপি লিখতে পারি। 4 নম্বর স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বের করার সূত্র অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, এই দুটো গুণ করলে আমাদের নর্মাল প্রফিট বের হবে। 5 নম্বর স্টেপ ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট বের করতে হয় অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমাদের রিকোয়ার স্টেপ 3-তে বের হয়, আর নর্মাল প্রফিটটা বের হয় স্টেপ 4-এ। তো মেইনটেনেবল প্রফিট থেকে নর্মাল প্রফিট যদি বিয়োগ করি তাহলে বের হয় সুপার প্রফিট। এখন এরপর আমার গুডউইল। সুপার প্রফিট যদি পজিটিভ ফিগার বের হয় তাহলে গুডউইল হয়, সুপার প্রফিট যদি নেগেটিভ ফিগার হয় তাহলে আমাদের গুডউইল নাই। অর্থাৎ যদি আমাদের গুডউইলটা বের করতে অবশ্যই সুপার প্রফিট পজিটিভ বের হওয়া লাগবে। তো পজিটিভ বের হলে সুপার প্রফিট গুণ ইয়ার অফ পারচেস। এই ইয়ার অফ পারচেসের ক্ষেত্রে আবার একটা কথা আছে, সেটা হচ্ছে ইয়ার অফ পারচেস প্রশ্নে মানে স্টেপ 5-এ নির্ণীত সুপার প্রফিটের যত গুণ গুডউইল হবে তা দিয়ে গুণ করলে গুডউইল বের হবে। উল্লেখ্য সুপার প্রফিট নেগেটিভ হলে গুডউইল হবে না, যেটা তোমাদের আগেও বলছি। আর সুপার প্রফিট কত গুণ সুনাম হবে তা যদি বলা না থাকে প্রশ্নে তাহলে আমরা 2 অথবা 3 দ্বারা গুণ করলে গুডউইল বেরোবে। আমাদের প্রশ্নে অবশ্যই বলা থাকে যে সুপার প্রফিটে যত গুণ গুডউইল হবে তা দিয়ে গুণ, কিন্তু যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই ইয়ার্স অফ পারচেস, সেটা আমরা 2 অথবা 3 ধরব, যে কোনো একটা। পরীক্ষার সময় দেখা যাবে তোমাদের পাশের একজন গুণ দিছে 3 দ্বারা, তুমি গুণ দিছো 2 দ্বারা, আমাদের দুইজনের উত্তরই কারেক্ট। একজনের বেশি হবে, যে 2 দ্বারা গুণ করছে তার একটু কম হবে, যে 3 দ্বারা গুণ করছে তার একটু বেশি হবে গুডউইল। এই নিয়ে তোমাদের সন্দেহের কিছু নাই যে অঙ্ক হয় নাই, ভয়ের অঙ্ক হবে। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল একটা অঙ্কে দেখি। প্র্যাকটিক্যাল অঙ্কে যেমন প্রবলেম অন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ম্যাক্সিমাম কলেজে কমার্স পাবলিকেশনের বইগুলো ফলো করে, আমি সেই বইয়েরই প্রবলেম সি অনটা তোমাদের দেখাইতেছি। দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ বৈকালী টেক্সটাইল লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2010। 2010 সালের 31 ডিসেম্বর একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। দেখো বোথ পাশে, এই পাশে 39 লাখ টাকা, আবার ক্রেডিট পাশে 39 লক্ষ টাকা আছে। দ্য সেলস অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইজ 5 লাখ টাকা and that of plant and machinery is 10 লক্ষ টাকা। মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 7,50,000। বুক ডেটস আর bad to the extent of 10%. The company's profit during the past 5 years after necessary adjustment were
4 লাখ, 2 লাখ 50, 6 লাখ, 3 লক্ষ, 4 লাখ টাকা। An investor would expect a 15% return on investment if he invests money in any textile enterprise. Value of goodwill of the company according to super profit method. আমাদের উপরে যে 5টা মেথড আলোচনা করেছিলাম, এইখানে তার মধ্যে বলছে সুপার প্রফিট মেথডে গুডউইল নির্ণয় করো। তা আমরা 5টা স্টেপ, প্রথমে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, সমস্ত সম্পত্তির বর্তমান মূল্য নেব। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, একটু খেয়াল করো তোমরা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এখানে আছে কত, 2,50,000, এটা নেওয়া যাবে না, কারণ আমার প্রশ্নে বলে দিছে দ্য সেল অফ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 5 লক্ষ, আমরা ওই 5 লক্ষ টাকা নিছি। এরপর হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আমার প্রশ্নে দেওয়া আছে 12 লক্ষ টাকা, এটা নেওয়া যাবে না। এই যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 10 লাখ, এই 10 লক্ষ টাকা নিয়েছি আমরা। এরপরে মোটর অ্যান্ড লরিস, মোটর অ্যান্ড লরিস সম্পর্কে আমার এইখানে কিছু বলে নাই, আমরা এই প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটাই নিছি। র ম্যাটেরিয়াল নিয়ে কিছু বলে নাই, এটা নিছি। ওয়ার্ক ইন প্রোগ্রেস নিয়ে আমাদের নিচে কিছু বলে না, এটাই নিছি। ফিনিশ গুডস এটা নিছি। ব্যাড ডেটস বলছে, ব্যাড ডেটস আমার প্রশ্নে বুক ডেট মানে দেনাদার বা প্রাপ্য হিসাব 3 লক্ষ টাকা দেওয়া আছে, কিন্তু আমার প্রশ্নে বলে দিছি, একটু তোমরা প্রশ্নটা খেয়াল করো, বুক ডেটস আর ব্যাড টু দ্য এক্সটেন্ট অফ 10%, অর্থাৎ বুক ডেপ্টের 10% আমাদের অনাদায়ী পাওনা হয়েছে। এই যে আমরা এখানে বাদ দিয়ে দিছি বুক ডেপ্ট 3 লক্ষ মাইনাস 10% অফ 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকায় 10% 30,000, তো 3 লক্ষ থেকে ওই 30,000 বাদ দিলে থাকে 2,70,000। মার্কেট ভ্যালু অফ ট্রেডিং ইনভেস্টমেন্ট, তোমাদের বোঝানোর সময় বলছিলাম ট্রেডিং ইনভেস্টমেন্ট এখানে যাবে। আমার ইনভেস্টমেন্টের ব্যাপারটা দেখো, ফর রিপ্লেসমেন্ট প্রপার্টি 6 লাখ, ফর সিজনাল রিকোয়ারমেন্ট 2 লাখ, সারপ্লাস ফান্ড 2 লাখ, টোটাল আছে 10 লাখ ইনভেস্টমেন্ট। কিন্তু এই যে এখানে বলে দিছে মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 7,50,000, তাহলে আমাদের এখানে যাবে কি ট্রেডিংটা, এই জন্য আমরা ওই 7,50,000কে 10 লাখ টাকা দিয়ে ভাগ করছি, আর 8 লক্ষ দ্বারা। সারপ্লাস ফান্ড এখানে আসবে না, ওটা হচ্ছে নন ট্রেডিং। নন ট্রেডিং যেটা, ওটা এখানে আসে না, শুধু ট্রেডিংটা আসে। তাহলে আমরা এই জন্য টোটাল ইনভেস্টমেন্ট আমার দেওয়া আছে কত, 10 লাখ, সেই 10 লাখ টাকার মার্কেট ভ্যালু হচ্ছে 7,50,000, তাহলে 10 লাখ টাকার মূল্য 7,50,000 এক টাকায় কত, আর 8 লক্ষ টাকায় কত, আমরা সেই 8 লক্ষ টাকার মূল্য বের করছি 6 লক্ষ টাকা। এরপর প্রশ্ন একটু দেখো তোমরা, ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ব্যাংক দেওয়া আছে 90,000, এরপর যোগ করলে টোটাল কারেন্ট অ্যাসেট হলো 30,51,000 টাকা। এর থেকে লেস কারেন্ট লাইবিলিটিস, মানে একটাই আছে অনলি, দেখো তোমরা একটু প্রশ্নে দেখতে পারো, এই যে সানড্রি ক্রেডিটর্স 1 লক্ষ, এছাড়া কোনো কারেন্ট লাইবিলিটিস নাই, ওই সানড্রি ক্রেডিটর্সই শুধু বাদ দিছি। তো ক্যাপিটাল এমপ্লয়েড আমি লাল কালির দিয়ে রিমার্ক করে দিছি, তাতে 29,51,000 টাকা। স্টেপ 2তে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে হয়। ক্যাপিটাল এমপ্লয়েড যেটা আমরা স্টেপ 1-এ পেয়েছি, লেস হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট ফর দ্য ইয়ার। তা চলতি বছরে আমার মুনাফা কত হয়েছে, প্রফিট ফর দ্য ইয়ার, দেখো একটু প্রশ্নে লাইবিলিটিস পাশে এই যে প্রফিট ফর দ্য ইয়ার আছে 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকা থেকে ওই যে 5 লক্ষ টাকা লিখেছি, ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট, অর্থাৎ ব্যাড ডেটস রিটার্ন অফ 30,000 টাকা বিয়োগ হবে ইন্টারেস্ট। এখানে একটা সহজ ভাষায় বলি যে কোনো সম্পত্তির উপরে যে পার্সেন্টেজ ধরা হয় এটা বিয়োগ হয়, কোনো লাইবিলিটিসের উপরে যে পার্সেন্টেজ ধরা হয় এটা যোগ হয়। ব্যাড ডেটস রিটার্ন অফ 30,000 বিয়োগ হয়েছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার আছে 6 লক্ষ টাকা, ওইটার উপর 6%-এ 36,000। ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট প্রশ্ন একটু দেখো তোমরা, সারপ্লাস ফান্ড দেওয়া আছে 2 লাখ, ওই সারপ্লাস ফান্ডই হচ্ছে আমার নন ট্রেডিং ইনভেস্টমেন্ট 2 লাখ, তো এটার 10% হচ্ছে 20,000 টাকা। এই তিনটাকে আমি যোগ বিয়োগ করছি, তাতে হয়েছে 14,000। 5 লক্ষ থেকে 14,000 টাকা বাদ দিছি, 4,86,000 টাকা। এরপর ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স হচ্ছে 40%, যেটা আমার প্রশ্নে দেওয়া নাই, এইটা আমরা ধরে নিছি, এটা আমরা অ্যাজম্পশনে দিয়ে দেব যে ইনভেস্টমেন্ট তোমরা চাইলে 50% ধরতে পারো, এটা তোমাদের ইচ্ছা, তবে আমাদের দেশে সাধারণত প্রচলিত 40%ই ধরা হয়। তো এই 4,86,000-এর উপর 40% 1,84,400 টাকা।
বের হয়েছে আমার 2,91,600। এইটাকে আবার 2 দ্বারা ভাগ করলাম কেন? ওই যে আমরা দেখো লিখেছি হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। আমাদের যে প্রফিটটা হবে সেটাকে 2 দ্বারা ভাগ করে হাফ নিতে হবে। হাফ হয়েছে 1,45,800, বিয়োগ করার পর আমার অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 28,05,200 টাকা। 3 নম্বর স্টেপে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট। অ্যাভারেজ প্রফিট লাস্ট ইয়ার, দেখো লাস্ট কয়েক বছরের প্রফিট আমার প্রশ্নে দেওয়া আছে। এই যে দ্য কোম্পানিজ প্রফিট ডিউরিং দ্য পাস্ট 5 ইয়ার্স, এই 5 বছরের প্রফিটকে যোগ করিয়া আমরা এই যে 5 বছরের প্রফিট, আর কারেন্ট ইয়ার প্রফিট আছে একটা 5 লক্ষ টাকা, এই টোটাল হলো 6 লক্ষ। এই 6 লক্ষ টাকাকে কী করছি, এই টোটাল 6 বছরের প্রফিটকে যোগ করে 6 দ্বারা ভাগ করছি, তাতে 4,08,333 লেস ভেরিয়াস অ্যাডজাস্টেড উইথ প্রফিট, যেটা আমরা স্টেপ 2 বা নোট 2 আমরা বের করছি। এই যে 14,000, যার কারণে এইগুলো আর লিখলাম না। এই যে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট উইথ প্রফিট, ব্যাড ডেটস, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, এটা লিখি নাই, সরাসরি 14,000 টাকা লিখেছি। এই 14,000 টাকা আমরা সরাসরি লিখে ওইটার থেকে বাদ দিছি, বের হয়েছে আমার 3,94,333 টাকা। লেস ইনকাম ট্যাক্স, আমরা এইখানে 40% ধরছি, এইখানেও 40% ধরবো, একই রেট ধরতে হবে। তাতে এই 3,94,333 টাকার উপরে 40%-এ 1,57,733 টাকা, বিয়োগ করার পরে অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আফটার ট্যাক্স 2,36,600। স্টেপ 4-এ ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটের সূত্র তোমাদের এর আগে বুঝাইছি, অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু নর্মাল রেট অফ রিটার্ন, মানে এনআরআর। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড আমরা স্টেপ 2-তে বের করছি। এই যে স্টেপ 2-তে 28,05,200, আর এনআরআর আমাদের প্রশ্নে দেওয়া আছে এই যে অ্যান ইনভেস্টর উড এক্সপেক্ট 50% রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই 15% হইতেছে এনআরআর 15%। তো এই 28,05,200 টাকার উপর 15% ধরছি 4,20,780 টাকা, এটা হচ্ছে নর্মাল প্রফিট। এরপর আমাদের 5 নম্বরে সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার সূত্র অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। অ্যাভারেজ মেনটেনেবল প্রফিট আমাদের স্টেপ 3-তে বের হয়েছে 2,36,600, 2,36,600, আর নর্মাল প্রফিট স্টেপ 4-এ বের হয়েছে 4,20,780, বিয়োগ করার পরে সুপার প্রফিট মাইনাস ফিগার হয়েছে 1,84,180। তো তোমাদের আগেই বলেছিলাম সুপার প্রফিট যদি নেগেটিভ ফিগার হয়, অর্থাৎ মাইনাস ফিগার হয়, তাহলে এই কোম্পানির কোনো গুডউইল নাই। সো গুডউইল না থাকার কারণে আমরা কি করছি, এখানে একটা লিখে দিছি, হ্যান্স দ্যার ইজ নো গুডউইল ইন দিস ফার্ম বিকজ সুপার প্রফিট ইজ নেগেটিভ, যার কারণে আমাদের কোনো গুডউইল নাই। এরপর তোমরা প্রত্যেকটা অঙ্কে এরকম অ্যাজাম্পশন দেওয়া লাগে, তোমরা একটু বই দেখে নিতে পারো বা এখান থেকেও তোমরা দেখতে পারো যে ইট হ্যাজ বিন অ্যাজিউমড দ্যাট প্রেজেন্ট ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট আর গিভেন আফটার অল অ্যাডজাস্টমেন্ট, সো ফার দ্য ডেপ্রিসিয়েশন ইনক্রিজ অর ডিক্রিজ ভ্যালু অফ দোজ ইজ নট নেসেসারি টু ফাইন্ড আউট দ্যার প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ সমস্ত ফিক্সড অ্যাসেটের বর্তমান মূল্য দেওয়ার থাকার কারণে আমাদের ডেপ্রিসিয়েশন ইনক্রিজ বা ডিক্রিজ এগুলোর কোনো ধরার প্রয়োজন নাই যখন আমরা প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকবে। আর যখন দেওয়া থাকবে না তখন আমাদের ডেপ্রিসিয়েশন ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই হোক এটা করতে হবে। এরপর রেট অফ ইনকাম ফ্রম নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর 10%, আসলে এটা 10% না, এটা হচ্ছে 15%, যেটা আমি এই নামে বুঝাইছি। না সরি, এটা 10%ই ভুল করছি আমি নিজেই, 10%। এরপর ইনকাম ট্যাক্স রেট 40%, ডিবেঞ্চার, সিকিউরিটি লোন, প্রিফারেন্সিয়াল শেয়ার ক্যাপিটাল অ্যাজ পার্ট অফ ক্যাপিটাল। এখানে যে এইগুলো আছে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে একই রকম অ্যাজাম্পশন, তোমরা যেখানে যেটা আনুমানিকভাবে ধরবা সেই অ্যাজাম্পশনগুলো দিয়ে দেবা। সো এরপর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্স বা কমেন্টে জানাবে, আমি তোমাদের আবার ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী দিন ভালো একটা সুন্দর একটা আবার একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।